পড়ালেখা শেষ করে বেকার বসে আছে মেঘ। রাত প্রায় 12টা। কলিং বেলের শব্দ শুনে মেঘ দরজা খুলতে দেখতে পেল তার বাবা মদের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে আছে নিচে। আব্বু, তুমি কেন এমন করো? প্রতিদিন যেই টাকা রোজগার করো সেই টাকায় মদ কিনে খেয়ে ফেলতেছ। ঘরে যে বাজার সদা কিছুই নেই, তুমি জানো না নাকি? এই চুপ। আমি মদ খাবো না কি খাবো এটা তোকে দেখতে হবে নাকি? ছোটবেলার থেকে তো কোলে পিঠে করে মানুষ করেছি, এখন তুই তোর মতো চল। আমাদের ঘরে বসে খাচ্ছিস কেন? আব্বু, আমি তো চাকরির জন্য আবেদন করেছি। এখন যদি চাকরি না হয় আমি কি করতে পারি বলো? আমার তো এখানে কিছুই করার নেই। কিছু করার নেই মানে? এ বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি। তোকে এখন আমাদের কোনো প্রয়োজন নেই। এখন তুই তোর রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। আম্মু, আব্বু এসব কি বলতেছে? তুমি আব্বুকে কিছু বলো। আমি তোমাদের ছাড়া কখনো কোথাও থাকি নাই এবং থাকতেও পারবো না। এত আধিক্যতা দেখাতে হবে না। তোর বাবা যেটা বলেছে ওইটাই কর। আমরা আর তোকে খাওয়াতে পারবো না। তুই এই বাড়ি থেকে চলে যা। আম্মু, তোমরা যেটা বলবে আমি ওইটাই করতে রাজি আছি। তবুও আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় থাকবো একা একা? যেখানে ইচ্ছে সেখানে থাক গিয়ে, আমি কিছু জানি না। তোকে বড় করেছি, এখন তোর বোন আছে, তার ভবিষ্যৎ আমাকে দেখতে হবে। তোর বাপ তো সারাদিন কাজ করে সেই টাকায় মদ কিনে খায়। ঘরে বাজার সদাই এর জন্য 1 টাকাও দেয় না। আজ থেকে আম্মু আমি নিজে কাজ করে টাকা এনে তোমার হাতে দিব। তবুও আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। ও আব্বু, তুমি বলো কিছু, আমাকে এই বাড়ি থেকে যাতে না বের করে দেয়। যা কুত্তার বাচ্চা, তোর মুখ আর দেখতে চাই না আমি। গত 2 বছর ঘরে বসে বসে খাচ্ছিস, চাকরি কই পেলি বলতো? এখন তোর খাওয়া তুই জোগাড় করে খাস। এখন বাইর থেকে বের হয়ে যা, না হলে গার ধাক্কা দিয়ে বের করে দিব। আম্মু, ভাইয়াকে যেতে দিও না প্লিজ। ভাইয়া চাকরি পেয়ে যাবে। তোমরা ভাইয়াকে আটকাও। ভাইয়া তুমি যেও না আমাকে একা রেখে। তুমি চলে গেলে আমি কাকে ভাইয়া ডাকবো? বোন রে, চিন্তা করিস না, একদিন তোর ভাই আবারও তোর কাছে ফিরে আসবে। আব্বু আম্মুর ঘাড়ে বসে আর কতদিন খাবো বল তুই? প্লিজ ভাইয়া তুমি যাইও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে যেতেই হবে রে। তুই একটু আমার রুমে আয়, তোর সাথে কিছু কথা আছে। এই বলে মেঘ কান্না করতে করতে চলে গেল তার রুমে। কাপড়গুলো একটা ব্যাগে ভরে নিল। কিছুক্ষণ পর রায়সা এসে পেছন থেকে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগলি বোন, কান্না করছিস কেন? আমি তো আছি তোর মনের ভিতরে। যখনই মনে পড়বে আমাকে ফোন দিবি। এই নে, এই ফোনটা তোর কাছে রেখে দে, কাজে আসবে এক সময়। ভাইয়া আমাকে ছেড়ে তুমি সত্যি চলে যাবে তাই না? রে, তোর জন্য এই গলার হারটা কিনেছিলাম, এটাও রেখে দে তোর ভাইয়ের স্মৃতি হিসাবে। আমি যদি কোনোদিন ফিরে না আসি তাহলে এই হারটা দেখবি। যাই রে আমি। এই বলে মেঘ তার ব্যাগটা নিয়ে চলে গেল বাইরে। একবার বাড়িটার দিকে চোখ বুলে নিল, কারণ জন্ম হয়েছিল এই বাড়িতেই। মেন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে মেঘ। এমন সময় তার সামনে এসে একটা গাড়ি থামতেই মেঘ কিছুটা ভয় পেয়ে গেল, কারণ সে আগে কখনোই একা কোথাও যায়নি। গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক এসে মেঘকে বলতে লাগলো। এই এত রাতে কোথায় যাচ্ছে সেই হাইওয়ে রোড দিয়ে? জানি না কোথায় যাচ্ছি, তবে আপনারা আমার কাছে এসেছেন কেন? আপনারা চলে যান এখান থেকে। আমার খুব ভয় করতেছে আপনাদের দেখে। কিরে রনি, এই শালা তো একটু ভীতু। চল এটাকে উঠিয়ে নিয়ে যাই, অন্তত তার 2টা কিডনি বিক্রি করতে পারবো। শরীর স্বাস্থ্য খুব ভালো লাগে। ধর বেটাকে, গাড়িতে উঠা তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। এই বলে মেঘকে কয়েকজন লোক মিলে গাড়িতে উঠিয়ে দিল। মেঘ চিৎকার করতেছে, কিন্তু এই চিৎকার গাড়ির বাইরে যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে মেঘের চিৎকার বন্ধ হয়ে গেছে। সকাল 10টা। মেঘ ওভারব্রিজের নিচে শুয়ে আছে। তার পেটে খুব ব্যথা করছে। মেঘ তার শার্টটা একটু উঁচু করতে দেখতে পেল তার পেটের ডান পাশে সেলাই করা। এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল সে। রাস্তা পার হতে যাবে এমন সময় একটা গাড়ি এসে মেঘকে ধাক্কা মেরে চলে গেল। মেঘের আর কিছু মনে নয়। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। মেঘ চোখ খুলতেই দেখতে পেল একটা হাসপাতালের বেডে শুয়ে আছে। তার পাশে একজন নার্স বসে বসে ইঞ্জেকশন দিতেছে আরেকটা পেশেন্টের হাতে। মেঘকে চোখ খুলতে থেকে বলতে লাগলো, যাক,
অবশেষে আপনার 3 মাস পর জ্ঞান ফিরল। আপনি বসে থাকেন, আমি ডাক্তারকে ডেকে আনতেছি। এই বলে নার্স চলে গেল বাইরে। 10 মিনিট পর একজন নার্সের সাথে একটা মেয়ে ডাক্তার আসলো। মেয়েকে চেক আপ করে বলতে লাগলো, যাক আলহামদুলিল্লাহ, আপনি এখন সুস্থ আছেন। আর একটা কথা বলেন তো, আপনার পেট থেকে কিডনি কোথায় গিয়েছে? আমি তো জানি না এইখানে কতদিন ছিলাম, তবে নার্স বলেছে আমি এইখানে 3 মাস ছিলাম। 3 মাস আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হাইওয়ে রোড দিয়ে হেঁটে আসছিলাম, পরে কয়েকজন লোক আমাকে ধরে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে আবিষ্কার করছিলাম ওই ব্রিজের নিচে। পরে কি হয়েছে আর মনে নেই। ও আচ্ছা, আমরা আপনাকে একটা কিডনি দিতে পেরেছি, আর একটা কিডনি আমরা দিতে পারি নাই। ধন্যবাদ ডাক্তার। আচ্ছা, আমি তো এইখানে ছিলাম 3 মাস। হাসপাতালে বিল দিয়েছে কি? যদি একটু বলতেন খুব ভালো হতো। আমার গাড়ির সামনে পড়েছিলেন আপনি, তাই আপনাকে আমি হাসপাতালে নিয়ে এসেছি। আপনার কোনো টাকা দিতে হবে না। ধন্যবাদ ডাক্তার। আমি এইখান থেকে চলে যেতে চাই। এইখানে আমার একটুও ভালো লাগতেছে না। 2 দিন থাকতে হবে এইখানে, এরপর আপনাকে যেতে দেওয়া হবে। কারণ আপনার কিছু টেস্ট করাতে হবে। সব রিপোর্ট যদি ভালো হয় তাহলে আপনাকে ছেড়ে দিব। আমি আর কিভাবে ভালো হব? আমার একটা কিডনিই তো নেই। কবে মারা যায় আল্লাহই জানে। আর আমার ব্যাগ কোথায়? একটু দেন তো আমার ব্যাগটা। এই নার্স, ওনার ব্যাগটা আমার কেবিন থেকে নিয়ে আসো তো। দেখবে আমার ড্রয়ারের ভিতরে আছে ওনার ব্যাগটা। নার্স চলে গেল। এদিকে খাদিজা মেয়েকে আবারও চেক আপ করে বলতে লাগলো, আপনি এখানে 2 দিন থাকেন, আর ঢাকা শহরে তো আপনার আপন কেউ নাই যে তার বাসায় গিয়ে থাকবেন। নাই তো কি হয়েছে? গরিব আর এতিমদের জন্য তো রাস্তাঘাট আছে, তাই না? আমিও না হয় রাস্তায় থাকবো সবার মতো। কাজ পাইলে কাজ করব, কাজ না পাইলে কি আর করার। আমি আপনার একটা কাজ করে দিতে পারি। যদি আপনি এখানে 2 দিন থাকেন, না থাকলে তো আর জোর করে কিছু রাখা যায় না, তাই না? ম্যাম, এই নেন ওনার ব্যাগ। আর কিছু লাগলে আমাকে ডাক দিবেন। আমি একটু 309 নম্বর কেবিন থেকে ঘুরে আসি। রনি স্যার একটু ডেকেছিল আমাকে। ঠিক আছে, যাও। তুমি প্রয়োজন হলে তোমাকে ডাক দিব। আর এই নেন আপনার ব্যাগ। মেঘ তার ব্যাগ থেকে সকল কাগজপত্রগুলো বের করে বেডের ওপরে রেখে ব্যাগের ভেতরে কি যেন খুঁজছে। এদিকে খাদিজা মেঘের সকল কাগজপত্রগুলো দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন, এখনো আপনার কোনো চাকরি হয় নাই? কপালে যদি চাকরি নামটা লেখা থাকতো তাহলে 3টি বছর গ্রামে থাকতাম না, এই ঢাকা শহরে এসে চাকরি করতাম। 5 মাস আগে সেনাবাহিনী অফিসার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনও কোনো রিপ্লাই আসে নাই ওই পাশ থেকে। আচ্ছা, আপনি এখানে 2 দিন থাকেন, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আর এই নেন, এই খাবারগুলো খেয়ে নেন। আপনার শরীরে রক্ত খুবই কম আছে, এখন আপনার শরীরে রক্তের প্রয়োজন বেশি। আর একটা সেম ব্লাডের একটা কিডনি প্রয়োজন আপনার জন্য, এটারও একটা ব্যবস্থা করছি। আপনি একজন অপরিচিত মানুষের জন্য এত কিছু করতেছেন কেন? আমি তো আপনার আপন কেউ না। আমি একজন ডাক্তার, তাই আমার পেশাই হচ্ছে একজন রোগীকে সুস্থ করে তোলা। আচ্ছা, আপনি এখন এগুলো খেয়ে একটু ঘুমান। আমি পাশের কেবিন থেকে আসছি একটু পর। ঠিক আছে, আপনি যান। খাদিজা চলে গেল। এদিকে মেঘ একটা আপেল খেয়ে ভাবতে লাগলো, সে কি করে খাদিজার ঋণ পরিশোধ করবে, কারণ তার জীবনটা আবার ফিরিয়ে দিয়েছে সে। এইসব ভাবতেছে মেঘ। এমন সময় কেবিনে একজন লোক প্রবেশ করলো। মেঘ তার দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে বসলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ইয়াংম্যান? তোমাকে হেড অফিস থেকে মেসেজ দেওয়া হয়েছে গত মাসেই, কিন্তু তুমি আমাদের সাথে দেখা করো নাই। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তুমি হাসপাতালে ভর্তি। আসলে স্যার কি বলবো আপনাকে, আমার সাথে একটা জিনিস ঘটে গেছে, তাই আর কি 3 মাস এইখানেই ছিলাম। এখন স্যার আমি হয়তো সেনাবাহিনী অফিসার হতে পারবো না। ইনশাআল্লাহ তুমি একজন সেনাবাহিনীর অফিসার হতে পারবে। আমি ডাক্তারের সাথে কথা বলছি, 2 দিন পর তোমাকে সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আমি তোমার পাশে সব সময় আছি। কিন্তু স্যার আমার তো একটা কিডনি নেই, আমি কিভাবে কাজ করব? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো যাতে খুব তাড়াতাড়ি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারো। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করতেন তাহলে আমি কি একটা প্রশ্ন করতে পারি? করো।
আমি যে এই হাসপাতালে আছি এটা আপনি জানলেন কি করে? আমার সাথে তো কোনো ফোন নেই যে আমার লোকেশন বের করে আমার কাছে আসবেন। এই হাসপাতাল থেকে একজন ফোন দিয়েছে আমাকে। আচ্ছা, পরে এই সব কথা কিছু জানতে পারবে। এখন তুমি একটু রেস্ট করো, আমি আসতেছি ডাক্তারের সাথে কথা বলে। ঠিক আছে, যান তাহলে। কর্নেল আরিফ মেঘের কোনো উত্তর না দিয়েই চলে গেল বাইরে। এদিকে মেঘ চিন্তায় পড়ে গেছে, তার খোঁজ কে দেবে এই হাসপাতাল থেকে। এসব ভাবতে ভাবতে রাত হয়ে আসলো। নার্স খাবার দিয়ে চলে গেল। খাওয়া দাওয়া করে মেঘ বসে আছে, এমন সময় খাদিজা আসলো। খাওয়া দাওয়া শেষ হয়েছে নাকি? শেষ করলাম মাত্র। তা আপনি বাসায় চলে যাবেন নাকি এখন? এখন বাসায় চলে যাব। এই ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে থাকেন, সকালে আমি আবার এসে চেক আপ করবো। ঠিক আছে, আপনি যান তাহলে। খাদিজা চলে গেল। এদিকে মেঘ ওষুধ খেয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মেঘ বেডে বসে আছে, এমন সময় খাদিজা প্রবেশ করলো তার কেবিনে। আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন। 2 মাস পর আপনাকে আরেকটা কিডনি দেওয়া হবে, তখন আবার আসতে হবে এইখানে। ঠিক আছে ডাক্তার, তবে আমি এখন কোথায় যাব? 2 দিন আগে তো সেনাবাহিনী কর্নেল এসেছিল, বলেছে আমাকে নিয়ে যাবে। আজকে তো আসলো না। একটু পর আসবে বলেছে, তুমি রেডি হয়ে থাকবে। আর যা যা ওষুধ দিয়েছি সবগুলো ঠিক টাইমে খেতে হবে, না হলে আবার অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে, আর হাসপাতালের বিলটা? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা আমরা দেখে নিব। সরকারের কাছে আবেদন করেছি, সরকার থেকে তোমাকে সাহায্য করবে। ধন্যবাদ স্যার আপনাকে। তা আমরা কি এক্ষুনি চলে যাব নাকি দেরি হবে যাইতে? আমরা এক্ষুনি চলে যাব, আবার ওইখানে গিয়ে তোমাকে সকল কিছু দেখিয়ে দিতে হবে এবং তোমাকে আলাদা একটা রুম দিতে হবে যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আলাদা রুম লাগবে না স্যার, একসাথে রুম দিলেই হবে। সবাই মিলেমিশে থাকাটাই আলাদা। সেটা আমিও জানি, তবে শুধু রাতের বেলা থাকবে, সারাদিন তো ট্রেনিংয়েই দিতে হবে। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করবেন ওইটাই করেন। আর একটা কথা স্যার। মেঘ বলো। আমার ওষুধের টাকাগুলো আমি নিজ হাতে দিব, আপনি ডাক্তারকে বলে রাখেন। ঠিক আছে, দিও। আর ডাক্তার হচ্ছে আমার মেয়ে, তোমার কাছ থেকে টাকা নেবে না সে। আর 2 দিন আগে প্রশ্ন করছিলে না আমাকে, তোমাকে কিভাবে খুঁজে পেয়েছি? করেছিলাম, কিন্তু আপনি তো এর কোনো উত্তর দেন নাই। এরপর আর কিছু জিজ্ঞাসা করি নাই। আমার মেয়ে আমাকে ফোন দিয়ে জানিয়েছে তুমি এইখানে ভর্তি আছো। পরে আমি চলে এসেছি, আরও অনেক কিছু জানতে পারবে। এখন চলো। জি স্যার, চলেন। মেঘ কর্নেল আরিফের সাথে চলে গেল ক্যাম্পে। সবাই ট্রেনিং করতেছে। কর্নেল আরিফ মেঘকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো, কিভাবে কি করতে হবে। মেঘ আস্তে আস্তে সবকিছু বুঝে নিতে লাগলো। দেখতে দেখতে 5টা দিন কেটে গেল। বিকেল 3টে, এমন সময় মেঘ ট্রেনিং করতেছে। ধপাস করে মাটিতে পড়ে গেল মেঘ। তার সঙ্গীরা মেঘকে তার রুমে নিয়ে গেল। চোখে মুখে পানি ছেটা দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না মেঘের। এটা দেখে তাদের টিমের একজন বলতে লাগলো, সাইফুল, তাড়াতাড়ি কর্নেল স্যারকে ফোন দিয়ে বল যে মেঘ ট্রেনিং করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, এখন আর জ্ঞান ফিরছে না। ঠিক আছে, যাইতেছি। তোরা মেঘের জ্ঞান ফিরে আসে কি সেই দিকে লক্ষ্য রাখিস। ঠিক আছে, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা দেখতেছি। সাইফুল চলে গেল কর্নেলের কেবিনে। গিয়ে সবকিছু বলতেই কর্নেল তাড়াতাড়ি করে মেঘের কেবিনে এসে দেখে এখনও তার জ্ঞান ফেরেনি। এটা দেখে বলতে লাগলো, এই তোমরা তাড়াতাড়ি মেঘকে গাড়িতে ওঠাও, আমি কেবিন থেকে চাবি নিয়ে আসতেছি। হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। ঠিক আছে স্যার, আপনি যান, আমরা মেঘকে নিয়ে গাড়িতে যাইতেছি। কর্নেল চলে গেল। এদিকে কয়েকজন মিলে মেঘকে ধরে নিয়ে গাড়ির সিটে বসে আছে। কর্নেল গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগলো। 10 মিনিট পর হাসপাতালে চলে গেল। এই খাদিজা, মেঘের কি হয়েছে তাড়াতাড়ি চেক কর, ট্রেনিং করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আব্বু আপনি বাইরে দাঁড়ান, এই নার্স ওনাকে ভিতরে নিয়ে চলো। নার্স তার কাজ করতে লাগলো। এদিকে সবাই চিন্তিত হয়ে বসে আছে বাইরে। কি হয়ে গেল এক নিমেষেই মেঘের। প্রায় 30 মিনিট পর খাদিজা কেবিন থেকে বের হয়ে বলতে লাগলো, আব্বু আপনি আমার কেবিনে আসেন, কথা আছে আপনার সাথে। চল। আর সাইফুল, তোমরা ক্যাম্পে চলে যাও গাড়িটা নিয়ে। মেঘের জ্ঞান ফিরলে আমি ফোন দিয়ে জানিয়ে দিব তোমাদের। ঠিক আছে স্যার। সাইফুল চলে গেল। এদিকে কর্নেল আরিফ আর খাদিজা দুজনেই কেবিনে বসে আছে। খাদিজা বলতে লাগলো,
আব্বু সে হয়তো ঠিকমতো ওষুধগুলো খায় না, আর ওনার সেলাই করা জায়গা থেকে ব্লিডিং হচ্ছে অনেক। তাড়াতাড়ি ওনার জন্য আরেকটা কিডনি ব্যবস্থা করতে হবে। তা না হয় ব্যবস্থা করা যাবে, কিন্তু এখন কেমন আছে সেটা বল আগে। কেউ অসুস্থ থাকলে আমার ভালো লাগে না, তুই তো জানিস। এখন সুস্থ আছে, তবে খেয়াল রাখতে হবে তার সব সময়। ঠিক মতো ওষুধ এবং রেস্ট নিতে হবে, তাহলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আর কি করতে হবে বল, আমি দেখি কিডনির ব্যবস্থা করতে পারি নাকি। তুইও দেখ বিভিন্ন হাসপাতালে ফোন দিয়ে। ঠিক আছে, আর তুমি টেনশন করো না মেঘ, ঠিক আছে। তুমি টেনশন করলে আবার তোমাকেও হাসপাতালে ভর্তি হতে হবে। ঠিক আছে, টেনশন করব না। এখন তুই কথা বল, আমিও কথা বলে দেখি ব্যবস্থা করতে পারি নাকি। এই বলে কর্নেল আরিফ তার মেয়ের কেবিন থেকে বের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন দিয়ে জানতে লাগলো কিডনি আছে নাকি। এইসব করতে করতে রাত পার হয়ে গেল। মেঘের জ্ঞান ফিরতেই কর্নেল আরিফ বলতে লাগলো, মেঘ, এখন কেমন লাগতেছে তোমার? এখন কিছুটা সুস্থ অনুভব করতেছি, কিন্তু আমি হাসপাতালে কেন, আর আমার কি হয়েছিল? তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, যখন দেখি তোমার জ্ঞান ফিরছে না তখন হাসপাতালে নিয়ে এসেছি। আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া এবং ওষুধ খাও না কেন? আমি তো স্যার প্রতিদিন ঠিক টাইম মতোই খাবার খাচ্ছি এবং ওষুধ খাচ্ছি। আপনি চাইলে শরীফকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে তোমার পেট থেকে ব্লাড বের হচ্ছে কেন যদি ঠিকমতো খেয়ে থাকো? আসলে স্যার ট্রেনিং করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তখন দেখি নাই ব্লাড বের হচ্ছে। পরে যখন গোসল করতে গেছি তখন দেখেছি। ভাবছিলাম আপনাকে জানাবো পরে, আর জানানো হয় নাই। তখন যদি জানাতে আমাকে, তাহলে হয়তো আজকে এতটা ক্ষতি হতো না তোমার, আর হাসপাতালেও থাকতে হতো না। আব্বু ওনার কিডনি পাওয়া গেছে, আজকে রাতেই ওনার অপারেশন হবে। আপনি এই ওষুধগুলো আর খাবারগুলো খেয়ে নেন, রাতে খাবার খেতে পারবেন না। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। মেঘ খাবারগুলো খেয়ে শুয়ে রইল। রাতে মেঘের অপারেশন শুরু হলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে একটা সুখের সংবাদের জন্য। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল, এখনো অপারেশন শেষ হয়নি। সাইফুল, শরীফ, তোমরা ক্যাম্পে চলে যাও। এখানে আর কতক্ষণ থাকবে? আবার কালকে ট্রেনিং করবে তোমরা, বেশি রাত জাগা যাবে না। কিছু হবে না স্যার, একদিন না ঘুমালে। আরে তোমরাও যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কিভাবে হবে? মেঘের জ্ঞান ফিরলে আমি ফোন দিয়ে জানিয়ে দিব নে, সকালে এসে দেখা করে যেতে পারবে। ঠিক আছে স্যার, আপনার কাছে যদি এটাই ভালো মনে হয় তাহলে আমরা সকালে আসব। এই চল সবাই। সাইফুল সবাইকে বিদায় দিয়ে চলে গেল। এইদিকে খাদিজা কেবিন থেকে বের হয়ে তার বাবাকে বলতে লাগলো, আব্বু মেঘ এখন সুস্থ আছে, তাকে 2 সপ্তাহ বেড রেস্টে রাখতে হবে, তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে মা, এখন তাহলে আমি বাসায় চলে যাই, সকালে আসবো নে। তুই কি বলিস? ভোর তো হয়ে গেছে প্রায়, এখন আমার কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ো। একবার সকালে মেঘকে দেখে বাসায় যেতে পারবে। ঠিক আছে। কর্নেল আরিফ তার মেয়ের কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা। কর্নেল আরিফের ঘুমটা ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে চলে গেল মেঘের কেবিনে। গিয়ে দেখে মেঘ খাদিজার সাথে কথা বলছে। মেঘ, এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আপনি রাতে ঘুমান নাই নাকি? ঘুমাইছিলি কেন, কি হয়েছে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ঘুমিয়েছেন বেশি। এখন আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে থাকেন, আমি সুস্থ আছি। আর কিছু লাগলে নার্সকে ডেকে বলবো নে এনে দিতে। খাদিজা আসুক, এরপর আমি বাসায় চলে যাব, আর আমি রিটার্ন নিব 1 বছর পর। এর মধ্যে তোমাকে আমি এমনভাবে গড়ে তুলব যাতে তুমি একজন সেনাবাহিনীর কর্নেল হিসেবে থাকতে পারো এবং তোমার পুরো পরিবারকে দেখিয়ে দিতে পারো। স্যার আমার বেশি কিছু লাগবে না, আমার চাকরিটা হলেই হবে, কারণ এই চাকরিটা আমার বেশি গুরুত্ব। আমি আমার বাবা মাকে দেখিয়ে দিতে চাই যে আমিও কিছু করতে পারি। আমার মধ্যেও সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, তাদের ছেলে বেকার না। হয়েছে, এখন চুপ করে শুয়ে থাকো, আমি দেখে আসি খাদিজা এসেছে নাকি। খাদিজা আসলে তোমার কাছে পাঠিয়ে দিব নে। এখন পাঠাতে হবে না, উনি অন্য রোগী দেখুক, আমি সুস্থ আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি বলে যাব নে, একটু পরপর এসে তোমাকে দেখে যাওয়ার জন্য। ঠিক আছে। কর্নেল চলে গেল। এদিকে মেঘ বসে থাকতে থাকতে বোর হচ্ছে, তাই বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়ে দেখতে লাগলো ঢাকা শহরটা। ব্যস্ততম রাস্তা, ব্যস্ততম সব কিছু। কেউ ছুটছে চাকরির পেছনে, কেউ রিক্সা চালাচ্ছে। এইসব মেঘ ভাবতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় কেবিনে প্রবেশ করলো খাদিজা। মেঘকে জানলার কাছে দেখতেই বলতে লাগলো,
কি ব্যাপার, আপনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? বেডে এসে শুয়ে থাকেন, না হলে তো আপনার সমস্যা হবে। কিছুই হবে না। আর আপনি রুগী দেখে এসেছেন নাকি? সব কাজ শেষ করেই আপনার সাথে এখানে এসেছি। এখন বেডে বসেন, তা কি খাবেন বলেন? কিছুই খাবো না এখন, খাবার খেতে ইচ্ছে করছে না। তা আপনি এই হাসপাতালেই সবসময় থাকেন নাকি অন্য হাসপাতালেও যান? আমি সবসময় হাসপাতালেই থাকি। এই হাসপাতালটা আমার বাবার। তিনি এই হাসপাতালটা নিয়ে অনেক গর্ব করেন। এখানে যারাই আসে না কেন সুস্থ হয়ে বাড়িতে ফেরত যায়। মৃত্যুর সংখ্যা বলতে গেলে 100% থেকে 5% হয়েছে এই হাসপাতালে। আপনার মতো সুন্দরী ডাক্তার থাকতে মানুষ মারা যাবে কি করে বলেন তো একবার? কিছু বলছেন নাকি আমাকে? না, কিছু বলি নাই। আচ্ছা, আপনি এখন যান, আমি একটু ঘুমাবো। আর একটা কথা, আমি এইখান থেকে কবে রিলিজ পাবো? আপনি এখান থেকে এখন রিলিজ পাবেন না। এখান থেকে রিলিজ পেতে হলে পুরোপুরি সুস্থ হতে হবে, কারণ আপনার কিডনি ট্রান্সফার করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এটার কারণে আপনি বেঁচে আছেন এবং আমরা সবাই এটার কারণে বেঁচে আছি। তাহলে বাইক অ্যাক্সিডেন্টে করে মারা যায় মানুষ, তাদের পেটে তো কিছুই হয় না, তারা মারা যাবে কেন? আল্লাহ তাআলা যার মৃত্যু লিখে রেখেছেন এবং কিভাবে হবে সেটাও লিখে রেখেছেন। আপনার মৃত্যু হয়তো আজ হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আপনার মৃত্যু এত তাড়াতাড়ি লিখে রাখে নাই, এর জন্য হয় নাই। বুঝলাম। এখন আপনি যান তাহলে, আর কিছু লাগলে আপনাকে জানাবো। খুব ঘুম পাচ্ছি ওষুধগুলো খাওয়ার পর থেকে। তাহলে ঘুমান এখন, আমি আমার কেবিনে যাই। খাদিজা তার কেবিনে চলে গেল। এদিকে মেঘ বেডে শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো চোখে। দেখতে দেখতে কেটে গেল 10টা দিন। আজকে মেঘকে রিলিজ দিয়ে দেবে। মেঘ, আজকে না হয় আমাদের বাসায় চলো, 2 দিন থেকে, এরপর না হয় ক্যাম্পে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে ক্যাম্পে যেতে হবে না তোমার। কিন্তু স্যার, আমি আপনার বাসায় থাকতে পারবো না, আমি ক্যাম্পেই থাকবো। প্লিজ আমাকে জোর করবেন না, আমি ক্যাম্পে থাকতে চাই। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা নেই তাহলে আমিও জোর করব না তোমাকে। চলো ক্যাম্পে নিয়ে যাই তোমাকে। চলেন যাই তাহলে। মেঘ আর কর্নেল চলে গেল ক্যাম্পে। 2 দিন যেতেই আবার ট্রেনিং করা শুরু করলো মেঘ। দেখতে দেখতে কেটে গেল 3টি মাস। রাতে সবাই একসাথে বসে আছে মাঠের মাঝখানে। এমন সময় কর্নেল আরিফ এসে বলতে লাগলো, মেঘ এবং বাকিরা সবাই শোনো, তোমাদেরকে 10 দিনের জন্য একটা বড় মিশনে যেতে হবে। কিছু অসাধু ব্যবসায়ীরা মেয়ে পাচার করতেছে, তাদের ধরতে গেলেই টাকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ। তোমরা তো আগে কখনোই মিশনে যাওনি, তোমরা প্ল্যান করে এরপর যেতে হবে তোমাদেরকে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিকমতো মিশন কমপ্লিট করব। এই বলে মেঘ তার পুরো টিমের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই সাইফুল বলতে লাগলো, মেঘের প্ল্যানটা কিন্তু একদম ঠিক হয়েছে। মেঘ যেইভাবে প্ল্যান করেছে আমাদেরকে ওইভাবেই চলতে হবে, তা না হলে আমরা শত্রুপক্ষের কাছে হেরে যাব খুব তাড়াতাড়ি। হারবো কেন? ইনশাল্লাহ আমরা বিজয়ী জয় হয়ে এরপরে আসবো, তাই না রে শরীফ? এখন তাহলে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, অনেক দূরের পথ। কর্নেল স্যার তো বলে গেল। সবাই চলো ঘুমিয়ে পড়ি গিয়ে, তা না হলে আবার সকালে উঠতে পারবো না। এই বলে সবাই চলে গেল ঘুমাতে। মেঘ তার বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো জীবনের প্রথম মিশন কিভাবে কি করবে সে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মেঘ। সকালে কর্নেল আরিফের ডাকে সবার ঘুম ভাঙল। এই মেঘ, ওঠো, সকাল হয়ে যেত অনেক, আর কত ঘুমাবে? তোমরা আবারও মিশনে যাবে। কর্নেল আরিফের ডাকে মেঘ ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল 10টা 18 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সে রেডি হয়ে গেল। কর্নেলের কাছ থেকে সবাই বিদায় নিয়ে তাদের মিশনের উদ্দেশ্যে রওনা দিল। দুপুর হয়ে গেল। মেঘ সাইফুলকে বলতে লাগলো, সাইফুল, সামনে যদি হোটেল পাস তাহলে একটু রাখিস, সকালে খাবার খেয়ে আসি নাই, ক্ষুধাও লাগছে। আমাদেরও ক্ষুধা লাগছে, তবে 10 দিন যে থাকবো, এই কয়েকজন ওইখানে কি খাবো কিছুই তো নেই নাই, শুকনো খাবার খেয়ে থাকা যাবে না। খাবার নিয়ে চিন্তা করিস না, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমরা আগে ওইখানে যাই, চারিপাশে তো জঙ্গলেই, কিছু ফল পাবো না নাকি, আর এইখান থেকে কিছু কিনে নিয়ে যাব, তাহলেই হবে, আর কিছুই লাগবে না আমাদের। একদম ঠিক কথা বলেছিস। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে পাশে থাকার মুদির দোকান থেকে চাল, ডাল, আলু ইত্যাদি জিনিস কিনে নিল, যাতে ওদের কিছু না শর্ট পড়ে জঙ্গলে।
মেঘ, আমরা তো চলে এসেছি, গাড়িটা কোথায় রাখবো? এখন আশেপাশে যে লুকিয়ে রাখবো সেটারও তো কোনো ব্যবস্থা নেই। এই নে, এই চারিপাশ থেকে গেঁথে ফেল, কেউ বুঝবে না যে এইখানে কিছু আছে। এই 3D আর্ট কোথায় পেলি? আমাদের কাছে তো ছিল না এটা। কর্নেল স্যার দিয়েছিল আমাকে গাড়িটা লুকিয়ে রাখার জন্য, তাই এখন বের করলাম। গাড়িটা লুকিয়ে রেখে সামনের দিকে যেতে লাগলো। এমন সময় হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পেল মেঘ। তাড়াতাড়ি সবাই লুকিয়ে পড়ল। এই সাইফুল, এখন আমাদের ভিতরে ঢুকা যাবে না, সন্ধ্যা হয়ে আসুক, এরপর আমরা ভিতরে ঢুকবো। যদি এখন ঢুকি তাহলে ওরা টের পেয়ে যাবে। কিন্তু আমরা এখন কোথায় যাব আর কি করব সেটা তো একবার বল। এখন আমাদের কোথায় লুকিয়ে থাকতে হবে, চল গাড়ির ভিতরে লুকিয়ে থাকি, যাতে আমাদের কেউ দেখতে না পায়। আর এইখানে দেখা যাচ্ছে ফোনেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, বলে দিয়েছিল আমাকে যে এইখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাই আমি এই নেটওয়ার্ক গাড়িটা নিয়ে এসেছি, যাতে বিপদ হলে আমরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারি। তাই করতে হবে, তা না হলে আমাদের যে কোনো সময় বিপদ হতে পারে। আর আমি ড্রোন নিয়ে এসেছি, জঙ্গলের ভিতরে ছেড়ে দিব। এখন দেখি কি কি আছে জঙ্গলের ভিতরে। তবে সাবধানে কাজ করতে হবে, তা না হলে আমাদের কিন্তু বড় বিপদ, কারণ ওরা আমাদের দেখে ফেলেছে। আশা করি এই গাড়ির ভিতরে আসতে পারবে না। এখন চুপ করে দেখ কি হয়। এই বলে মেঘ তার ড্রোনটা জঙ্গলের ভেতরে পাঠিয়ে দিল। ড্রোনের শব্দে শত্রুর লোকেরা খুঁজতে লাগলো চারিপাশে। যখন মাথার ওপর ড্রোন দেখেছে, সাথে সাথে ড্রোনের ওপরে গুলি করতে লাগলো। একটা গুলি ড্রোনের মাঝখানে লাগতেই ড্রোন 2 ভাগ হয়ে গেল। দেখেছিস, ওদের সাথে আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে হবে, তা না হলে কোনোভাবেই ওদের সাথে পেরে উঠবো না। আর একটা কথা, শহর থেকে এত দূরে ওরা ঘাপটি মেরে বসে আছে, হয়তো কোনো পুলিশের কর্মকর্তা সাথে আছে, তা না হলে ওরা এই কাজ করতেই পারতো না। তা ঠিক বলেছিস, তবে আমাদের ড্রোন তো সামনের দিকে এগোতেই পারলো না। আমরা বুঝবো কি করে এইখানে কারা আছে যুক্ত? রাতেই আমাদের কিছু একটা করতে হবে, তবে সবাই একসাথে থাকা যাবে না, আলাদা আলাদাভাবে থাকতে হবে, কিন্তু সাবধানে থাকতে হবে। মেঘ, যদি আমরা আলাদা হয়ে কাজ করি তাহলে তো ওরা আমাদের মেরে ফেলবে। শুন, ওরা যখন গুলি করবে তখন আমাদের একটাই কাজ করতে হবে। আমি রং এনেছি, এইগুলো সাথে রাখতে হবে, যাতে গুলি করলেই কোনোভাবে রঙের প্যাকেটটা খুলে ফেলবি। যখনই ওরা রং দেখতে পারবে তখন ভাববে গুলির আঘাতে মরে গেছিস। ওরা চলে গেলে কোনো নির্দিষ্ট একটা জায়গায় লুকিয়ে থাকতে হবে। আমার মনে হয় একা যাওয়া আমাদের জন্য বিপদ হবে, তার চাইতে দুইজন করে যাই। একজনের বিপদ হলে তো সাহায্য করতে পারবো। যদি 2 জন গেলে ভালো হবে, তাহলে তোরা যা, আমি একাই থাকবো এই দিকটাই, আমার কোনো ক্ষতি হবে না, তোরা চিন্তা করিস না। তুই বললেই তো আর তোকে একা ছেড়ে দিব না, তোকে যেতেই হবে একজনের সাথে। সাইফুল, তুই একটু বোঝা। মেঘ, শরীফ যা বলতেছে তাই কর। আমি চাই না আমাদের এইখানে কারো বিপদ হোক। আমরা সবাই একসাথে এসেছি, একসাথেই যাব। ঠিক আছে, তাহলে আমরা 4টি দল গঠন করি, কি বলিস তুই? সাইফুল, তুই মহিনের সাথে যাবি, শরীফ তুই নিলয়ের সাথে যাবি, রাকিব তুমি আশিকের সাথে যাবে, আর ফয়সাল আমার সাথে যাবে। ঠিক আছে, তাই হবে। এই নে তোর ব্লুটুথগুলো সবার কাছে রেখে দে, বিপদ হলে আমরা জানতে পারবো কিছু না কিছু। রাতে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল জঙ্গলের ভেতরে। চারিপাশে গাছ আর গাছ। মেঘ আর ফয়সাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেঘ, এইখান দিয়ে আসা আমাদের জন্য ভালো হয় নাই। সামনে মনে হয় কোনো ঝর্ণা আছে, পানির শব্দ পাচ্ছি। তা পাচ্ছি, তবে আমাদের সাথে লাইট আছে, এখন যদি জ্বালায় তাহলে ওরা আমাদের দেখে ফেলতে পারে। আর একটা কাজ করা যাক, আমার কাছে জোনাকি পোকা আছে, এই পোকাগুলো অনেক আলো ছড়ায়। সামনের দিকে নিমেষেই যাওয়া যাবে এবং কি কি আছে সব দেখা যাবে। তাহলে বের কর, বসে থাকলে তো আর হবে না। 10 দিনের টাইম দিয়েছে আমাদের, কাজ কমপ্লিট যত তাড়াতাড়ি করতে পারি ততই ভালো হবে, আমরা নতুন মিশনে যেতে পারবো। চল সামনের দিকে। মেঘ সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, কিরে তোরা এখানে এসেছিস কেন? মারার জন্য এসেছিস নাকি? মরার জন্য তো আসি নাই, তোরা যে অপরাধ করতেছিস এই অপরাধগুলো যাতে আর না করিস সেই ব্যবস্থাই করতে এসেছি। তুই বললে হবে নাকি? আমরা যদি বন্ধ করি
তাহলে তুই কিছুই করতে পারবি না। এই ধর দুই বেটাকে। যেই মেঘদের ধরতে আসবে তখনই মেঘ তার পিস্তলটা বের করে সাইলেন্সার লাগিয়ে গুলি চালাতে লাগলো। 3 জনকে মেরে তাদের সব কিছু নিয়ে নিল। মেঘ, ওদের সব কিছু নিয়ে তো আমাদের ব্যাগ আরও ভারী হয়ে গেছে। এখন কি করব বলতো? ব্যাগ থেকে খাবারগুলো রেখে দে এইখানে। এছাড়া তো আর কোনো কিছু করার নাই। খাবারের ব্যবস্থা সামনে থেকে ঠিক করে নিব আমরা। তা করতে পারবো, তবে একটা কথা হচ্ছে, জঙ্গলে বিষাক্ত কিছু প্রাণী থাকতে পারে, ওদের থেকে সাবধানে থাকতে হবে। ওরা আমাদের কিছু করতে পারবে না। আমি সকল কিছু ব্যবস্থা করেই বের হয়েছি। এই দেখ, এটা হচ্ছে ঘুমের ইঞ্জেকশন। এটা গুলি করে দিলেই সব জন্তু অজ্ঞান হয়ে যাবে। কথা বলছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদূর যেতেই দেখতে পেল একটা গুহার মতো। গুহাটার সামনে যেতেই শত্রু লোকগুলো বলতে লাগলো, এই রহিম করিম, তাদের পেয়েছিস নাকি? না, ভয় পাই নাই। ওরা হয়তো পালিয়ে গেছে। কিরে, তোদের গলার সুর এমন লাগতেছে কেন? চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। ঠান্ডা লাগছে তো ভাই, তাই এমন হচ্ছে। ও আচ্ছা, সামনে গুহায় গিয়ে দেখ, বস এসেছে, যা কথা বলে আই। তোরা তো আবার বসকে দেখিস নাই, বস বলেছে তোদের দেখা করতে। ঠিক আছে, যাচ্ছি। মেঘ আর ফয়সাল চলে গেল সামনের দিকে। ফয়সাল বলতে লাগলো, মেঘ, তুই এটা কি করে পারলি? ওরা তোর কষ্ট বুঝতে পারছে না, আবার তোর সাথে কথাও বলছে না। আমার ভাবতে অবাক লাগছে। সবসময় মাথার বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তা না হলে চলবে না। চল আগে দেখা করে আসি তাদের বসের সাথে। কিন্তু সামনে গুহা কোথায়, এটাই তো বুঝতে পারছি না। এখন লাইট জ্বালালে কোনো সমস্যা নেই, ওরা আমাদের চিনবেও না। চল লাইটটা আমরা জ্বালিয়ে দেখে নেই। চল। মেঘের হাতে থাকা লাইটটা জ্বালিয়ে দেখতে লাগলো সামনের দিকে, কোথায় তাদের বসের গুহা আছে। কিছু দূরে দেখতে পেল একটা গুহা। হাঁটতে হাঁটতে চলে গেল ওই গুহার কাছে আর বলতে লাগলো, বস, আসতে পারি ভিতরে? আয়। তা ওই লোকগুলো কি খবর? ওরা চলে গেছে নাকি এইখানেই আছে? বস, ওদের 2 জনকে মেরে ফেলেছি, আর বাকি 6 জন পালিয়ে গেছে। আর বস, আবার মেয়ে পাচার কবে করবেন? কালকে 1000 মেয়ে পাচার হবে। রাতের মধ্যে তাদেরকে লঞ্চে উঠে দিতে হবে। 2 দিন আগে যেইভাবে ড্রামের ভিতর করে পাঠিয়ে দিয়েছি, এইবারও ড্রামের ভিতরে করে পাঠিয়ে দিব। ঠিক আছে বস। বস, একটা কথা, আমি রাতে একটু কম দেখতে পাই, তাই লাইট ব্যবহার করব, যদি কিছু মনে না করেন। তুই মনে হয় রাত কানা? ঠিক আছে, লাইট ব্যবহার করিস, সমস্যা নেই। সকালে মেয়েগুলোকে নিয়ে আসতে হবে। তোদের 2 জন পারবি তো? পারবো, তবে আমরা তো আগে কখনোই যাই নাই, রাস্তা চিনব কি করে? আর একজন যাবে তোদের সাথে, সে তোদেরকে রাস্তা চিনিয়ে দিবে, চিন্তা করিস না। ঠিক আছে বস, তাহলে আমরা এখন ঘুমাই। সকালে বললেন ডেকে দিতে। ঠিক আছে, যা পাশের গুহায় গিয়ে ঘুমিয়ে পড়, সকালে ডেকে দিব তোদেরকে। মেঘ আর কিছু না বলে পাশের গুহায় চলে আসলো। ফয়সাল আর মেঘ প্ল্যান করে ফেললো কি কি করতে হবে সকালে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রওনা দিল মেয়ে আনার উদ্দেশ্যে। তোমাদের দেখে মনে হচ্ছে আমাদের দলের কেউ না, কিন্তু কিছুই বুঝতেছি না। সেম চেহারা ছিল তোমাদের? আরে না, কি যে বলিস তুই, আমরা অন্যজন হতে যাব কেন? তা আজকে কি মেয়ে সব আসবে নাকি দেরি হবে? হয়তো এসে পড়েছে, চলো তাড়াতাড়ি, না হলে বসের কাছে নালিশ চলে যাবে আমাদের। পরে বস আবার আমাদেরকে গুলি করে খুন করবে। চল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রওনা দিল মেয়ে আনার জন্য। গাড়িটা একটা নদীর পাড়ে এসে থামতেই কিছু দূর থেকে একটা বড় গাড়ি আসলো মেঘের কাছে। আশেপাশে কোনো রাস্তা নেই, গাড়িটা আসলো কোথা থেকে এইসব ভাবতেছে মেঘ। এমন সময় লোকটা বলে উঠল, এই চল তাড়াতাড়ি। কি ভাবতেছিস? এখানে যত থাকবো ততই বিপদ হবে আমাদের। যাচ্ছি তো, একটু বসেন, হিসু করে আসি। এখন আবার তোর হিসু পাইছে? তাড়াতাড়ি যা, বস ফোন দিয়ে ফেলেছে 2 বার। আমি বলেছি যে রাস্তা আছি আমরা। ভালো করেছিস। মেঘ গাড়ি চালাতে লাগলো। জঙ্গলের রাস্তায় এসে উল্টো পাশ দিয়ে যাচ্ছে। মেঘ এটা দেখে লোকটা বলতে লাগলো, কি রে, এই দিক দিয়ে কোথায় যাইতেছিস? আমাদের জঙ্গলে যাওয়ার রাস্তা তো এটা না, সামনে ফেলে এসেছি আমাদের রাস্তা। ওই দিক দিয়ে যাওয়া যাবে না, এই দিক দিয়ে যাইতে হবে, একটু দেরি হবে, চিন্তা করিস না। ঠিক আছে, চল তাহলে। কিছু দূর যেতেই শরীফ সামনে পড়ল। শরীফকে ইশারা করতেই লোকটাকে মেরে ফেললো শরীফ।
এই তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে শহরের দিকে যা। এইখানে 1000 মেয়ে আছে, ওদের যদি এখন না নিয়ে যাই তাহলে আমরা বাঁচাতে পারবো না। ওদের নিয়ে গেলে তোদের কিছু হবে না। আমার কিছুই হবে না, আমি আর ফয়সাল বুঝে নিতে পারবো, তুই তাড়াতাড়ি নিয়ে যা। এই বলে মেঘ আর ফয়সাল জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো। কিছুতে যেতেই ফয়সাল মেঘকে বলতে লাগলো, মেঘ, তুই আমার হাতে একটা ফাঁকা গুলি কর যাতে রক্ত বের হয়। আমরা গিয়ে বাহানা করে বলবো যে আমাদেরকে গুলি করে সকল মেয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, আমার হাতেও করতেছি, তা না হলে বলবে তোকে গুলি করেছে, আমি কিছু করতে পারি নাই কেন। মেঘ হাতে ফাঁকা গুলি করে দৌড়ে চলে গেল শত্রু লিডারের কাছে আর কান্না করতে করতে বলতে লাগলো, বস, রবি আমাদের সাথে চিটিং করেছে, সে আমাদেরকে গুলি করে ফেলে রেখে পালিয়ে গেছে মেয়ে নিয়ে। সে নাকি এখন ডেরা খুলবে আর মেয়ে বিক্রি করবে। রবি, আমি তোকে ছাড়বো না। 300 কোটির প্রজেক্ট নষ্ট করেছিস আমার, আজকে আর তোর রক্ষা নেই, যাই বলিস না কেন। বস, আপনি এখন তাকে কোথায় পাবেন? সে তো পালিয়ে গেছে কখন, এখন তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে। কোনো মুশকিল হবে না, তোরা চল আমার সাথে। কোথায় কোথায় দিয়ে গিয়েছে আমাকে শুধু দেখিয়ে দে, তাহলেই হবে। তাকে খুঁজে বের করা আমার 1 মিনিটের কাজ। ঠিক আছে, চলেন তাহলে আমরা যাই। এই গাড়িটা বের কর। ফয়সাল গাড়িটা বের করে মেন রোডে চলে গেল 3 জন। জঙ্গলের কিছু দূর যেতেই মেঘ হাসতে লাগলো। মেঘের হাসি দেখে শত্রু লিডার বলতে লাগলো, এ তুই এইভাবে হাসতেছিস কেন রে? তোর কি হাসির রোগ আছে নাকি? না রে, হাসির রোগ নেই, তোকে মারার রোগ আছে। তুই এত বোকা কেন রে? আমি যে তোদের দলের কেউ না সেটা আগে জানিস নাই নাকি? কি বলতেছিস এইসব তোরা? আমার লোক না মানে? তোরা কোথা থেকে এসেছিস তাহলে সত্যি করে বল, না হলে আমি গুলি করতে বাধ্য হব। আমরা সেনাবাহিনীর অফিসার, তোদের মারার জন্যই আমাদের একটা বিশেষ টিম পাঠিয়েছি। আজকে তোকে মারবই, আস্তে আস্তে সবগুলোকে মেরে ফেলবো, চিন্তা করিস না। এই বলে মেঘ তার পিস্তলটা বের করে সকলকে ফোন দিয়ে বিভিন্ন সময় বলতে লাগলো কোথায় দেখা করতে হবে, কোথায় কি করতে হবে। শত্রু লিডারকে মেরে মেঘ আর ফয়সাল আবারও গুহার কাছে ফিরে আসলো। তাদের একা দেখে বলতে লাগলো, কি রে, বস না তোদের সাথেই গেছিল, কিন্তু বস এখন কোথায় আছে? ওনাকে নিয়ে আসলি না কেন? বস তো তার বন্ধুর সাথে কোথায় জানি গেছে, বলেছে 5 দিন পর আসবে। এইখানে আমাদের 2 জনকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু তোদের দায়িত্ব দিয়েছিল কেন? আমাকে তো একবার ফোন দিয়ে বলতে পারতো। ফোন দেয় না কেন? সেটা তো আর আমি জানি নাই ফোন দেয় নাই কেন। আপনি চাইলে বসকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন আমরা মিথ্যা বলতেছি নাকি সত্যি। ঠিক আছে, জিজ্ঞাসা করতেছি এক্ষুনি। বস আমাকে না দায়িত্ব দিয়ে তোদের দায়িত্ব দিয়েছে, আমি কখনো মানতে পারবো না এটা। এই বলে লোকটা ফোন দিল তার বসের ফোনে। রিং হচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না। এটা দেখে লোকটা আবার বলতে লাগলো, এই তুই সত্যি করে বলতো, বসকে কোথায় রেখে এসেছিস? তোকে কেন যেন আমার বিশ্বাস হচ্ছে না। তুই গতকাল রাত থেকেই তোকে আমার কেন যেন সন্দেহজনক লাগতেছে। তোর কণ্ঠ শুনেই আমার সন্দেহ লাগছিল। সত্যি বলতে জানিস বসকে আমরা কোথায় রেখে এসেছিস? আমার কাছে আয়, কানে কানে বলতেছি তোকে। লোকটা কাছে আসতেই মেঘ তার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করে দিল লোকটাকে। কেউ দেখার আগে গুহার ভেতরে নিয়ে গেল। মেঘ, এইখানে কি আর দল আছে নাকি? আমরা তো এক দলকে মেরে ফেলেছি। এত বড় জঙ্গল জানবো কি করে আরও আছে নাকি নেই? আরও 10 দিন তো সময় আছে, দেখা যাক, যদি থেকে থাকে তাহলে তাদের অবস্থাও এইরকম হবে। কি বলিস তুই? চল এখন বাইরে দেখে আসি। মেঘ আর ফয়সাল বাইরে চলে গেল। কিছুতে যেতেই ফয়সালের লোক এসে বলতে লাগলো, কিরে, বসকে ফোন দিতেছি, বস ফোন তুলছে না কেন? আমিও ফোন দিয়েছিলাম, বস ফোন তুলে নাই। আচ্ছা, একটা কথা বলতো, এই জঙ্গলে কি আমাদের বসের আস্তানা ছাড়া আরও আস্তানা আছে রে? না, আর কোনো আস্তানা নেই। আমাদের বস ওই ছিল, এই জঙ্গলের রানা। কিন্তু তুই এসব প্রশ্ন করতেছিস কেন? তুই তো সব কিছু জানিস। তা জানি, তবে এখন না, আমি সব কিছু ভুলে যাচ্ছি, মনে থাকে না কিছু, তাই তো জিজ্ঞাসা করলাম তোকে। আচ্ছা, আমাদের লোক আর কয়জন আছে এই জঙ্গলের ভিতরে? আমাদের লোক আছে 25 জন, কিন্তু 20 জনকে ফোন দিতেছি, একজনও ফোন তুলতেছে না। কি কাজ করব এসবই তো বুঝতেছি না।
থানার এসআইকে ফোন দিয়ে জানতে হবে আজকে। কোন থানার এসআইয়ের কথা বলতেছিস? ঢাকার নাকি? মস্তবার কথা বলেছি, যে কিনা আমাদের বসকে সর্বদা সাপোর্ট করে এসেছে। তাকে ফোন দিতে হবে, দেখা যাচ্ছে। ফোন দিয়ে বল আসতে। এইখানে যে 20 জন ফল তুলছে না, এটা বলিস না কিন্তু। বললে পরে সে কি না কি ভাববে। একদম ঠিক কথা বলেছিস তুই। এই কথা বলা যাবে না। এই নিয়ে কথা বল তুই নিজেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে হঠাৎ আজকে ফোন দিলে যে? কিছু কি হয়েছে ওইখানে? জি স্যার, আপনি আসেন আজকে। বস বলেছে একটু আসার জন্য, আপনার সাথে কথা বলবে। কথা বললে তো ফোন দিয়ে বলতেই পারতে। ওইখানে যাওয়ার কি আছে? আচ্ছা, আমি আজকে রাতে আসতেছি, এসে তোমাদের ফোন দিব। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে লোকটার হাতে ফোন দিয়ে দিল আর বলতে লাগলো, এখন চলো আমরা আমাদের বসের কাছ থেকে দেখা করে আসি, দেখি বস কেন আমাদের ফোন তুলছে না। চলো, আবার ওইদিকে যেতে হবে আমাদের। মেঘ সবাইকে নিয়ে চলে গেল বসের কেবিনের সামনে। ফয়সাল মেঘকে ইশারা করে বলতে লাগলো, আমি একা দেখে আসতেছি ভিতর থেকে বসের কি হয়েছে, পরে না হয় তোমাদের ডাক দিব। ঠিক আছে, যা তাহলে। ফয়সাল ভেতরে চলে গেল। আস্তে আস্তে একজন একজন করে ভেতরে নিয়ে গুলি করে মারতে লাগলো। শেষ জনকে যেই মারতে যাবে এমন সময় সে দৌড়ে পালিয়ে যেতে যাবে। মেঘ তার পায়ে গুলি করে দিতেই সে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল। শালা, পালানোর শখ জাগছে মনে, তাই না? আমি যতদিন আছি ততদিন তোরা কেন, তোদের বাপও পালাতে পারবে না এখান থেকে, এটা মনে রাখিস। আমাকে মারবেন না প্লিজ, আমি কিছুই করি নাই। পেটের দায়ে আমি এই কাজ করি, আমাকে মারবেন না। এছাড়া আমি কিছুই করি না। তাহলে ঠিকঠাক উত্তর দে তো, এই জঙ্গলের ভিতরে আরও কোনো গ্যাং আছে নাকি? আর থাকলেও কোন দিক দিয়ে আছে সেটা বল। এখানে আর কোনো গ্যাং নেই। নদীপথে আমাদের বস মেয়েগুলোকে আনতো, পরে আবার গাড়ি করে নিয়ে বিক্রি করে আসতো। আর এসআই মুস্তাফা, সে কে হয় তোদের বসের? নাকি তারা দুইজনেই কাজে জড়িত আছে? আমি যতটুকু জানি এসআই হলো আমাদের বসের বড় ভাই। তারা দুইজন মিলেই এই কাজগুলো করে। 1000 মেয়ে পাচার করেছে আজকে। পাচার করতে পারে নাই, আমরা চলে এসেছি এর জন্য। তোকে ছেড়ে দিতে পারি তুই যদি আমাদের হয়ে কাজ করিস। পারবি তো আমাদের হয়ে কাজ করতে? পারবো, কিন্তু আমাকে 3 বেলা খাবার দিতে হবে, আর কিছুই লাগবে না আমার। 3 বেলা খাবার দিব না, শুধু তোকে ভালো একটা চাকরি দিব। চাকরিটা করতে পারবি তো? ইনশাল্লাহ পারবো। এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না। যেটা বলবেন ওইটাই করতে পারবো। চল, আগে তোর পা থেকে বুলেটটা বের করে নি, না হলে ব্লিডিং হবে বেশি। এই বলে মেঘ আর ফয়সাল লোকটাকে নিয়ে ডেরার ভেতরে চলে গেল। তার পা থেকে বুলেটটা বের করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। এমন সময় বাইরে থেকে কারো ডাক। মেঘ আর ফয়সাল বাইরে গিয়ে দেখে তাদের টিমের সবাই এইখানে চলে এসেছে। মেঘ, আর কোনো লোক নেই মনে হয়। পুরো জঙ্গল খুঁজেছি, একটা লোকও পেলাম না। আমরা কি আজকেই ক্যাম্পে চলে যাব না নাকি? রাতের বেলা যাব। এসআই মুস্তাফা আসতেছে, সে নাকি এই কাজে জড়িত আছে। তাকে না হয় আমাদের সঙ্গেই নিয়ে যাই, কি বলিস? তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এইখানে তো একটা লোককেও জীবিত রাখতে পারি নাই, তাকে অন্তত সাথে নিয়ে যেতে হবে। একজনকে রেখে এসেছি, আমি ভিতরে আছি। সে এখন আমাদের হয়ে কাজ করবে, তাকে কোনো কিছু করা যাবে না। আর এখন সবাই একটু রেস্ট করতো, রাত তো প্রায় হয়ে এসেছে। ভাই, এখনো দেরি আছে রাত হতে, মাত্র তো বিকাল 4টা বাজে। আপনাদের ঘড়ি ঠিক না। এই এলাকাটা নেটওয়ার্কের বাইরে, কোনো ফোনই কাজ করবে না। তাহলে তোমার ফোন কীভাবে কাজ করতেছে? তোমাদের বসের ফোনেও তো কাজ করতেছে, আমাদেরটা কাজ করবে না কেন? আপনাদেরটা কাজ করবে না কারণ আমরা যেই সিমগুলো ব্যবহার করি সেই সিমগুলো আমাদের নিজস্ব বানানো। সবসময় নেটওয়ার্ক কাজ করবে যেখানেই যান না কেন। ও আচ্ছা, তুমি এখন রেস্ট করো, বাইরে আসতে হবে না। আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবে। আপনাদের তো মনে হয় ক্ষুধা লেগেছে, পাশের গুহাতে খাবার রান্না করা আছে, খেয়ে নেন। আচ্ছা, তোমরা খাবার কোথায় পেলে? আমরা তো খাবারগুলো বাহির থেকে কিনে এনেছি, পরে রান্না করে খেতে হয়েছে। মেয়ে পাচারের সময় আমাদের বস গাড়ির সাথে যায়। মেয়েগুলো পৌঁছে দিয়ে আসলে তখন খাবার নিয়ে আসে, আর নয়তো মোস্তফা নিয়ে আসে খাবার। ও আচ্ছা। সবাই বসে গল্প করছে। রাত প্রায় 9টা।
এমন সময় মেঘের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। রিসিভ করতে ওই পাশ থেকে এসআই বলে উঠল, এই তোমরা একটু আসো তো, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে স্যার, আমরা আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। এই তোমাদের এইখানে মেয়ে পাচার ছাড়া অন্য কোনো কাজ চলে নাকি? না স্যার, মেয়ে পাচারও শুধু, অন্য কাজ চলে না। তা আপনারা কি এখনই চলে যাবেন নাকি কালকে সকালে যাবেন? এখনই চলে যাব, তোমাকে নিয়ে কালকে যাইতে যাইতে অনেকক্ষণ লাগবে। তাই এসআইকে ধরে এরপর আমাদের গাড়ি আছে, এসআইয়েরও গাড়ি আছে, দুইটা দিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে চলেন। সবাই চলে আসলো মেন রোডের কাছে। এসে তাকে এসআই গাড়ির ভেতরে বসে আছে একা একা। মেঘকে দেখে বলতে লাগলো, তোমাদের এতক্ষণ সময় লাগে না কি আসতে? কখন থেকে অপেক্ষা করছি। স্যার, রাতের রাস্তা বুঝে নেই তো কেমন হতে পারে, তাই একটু দেরি হয়ে গেছে। ফয়সাল, তোমরা তোমাদের কাজ শুরু করো। এটা বলতেই ফয়সাল এসআই এর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। এটা দেখে এসআই কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা হ্যান্ডকাপ কোথা থেকে পেয়েছো? সত্যি করে বলো তো, তোমরা কে? আমাদের মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তো, চিনতে পারেন নাকি? আশা করি চিনতে পেরেছেন। মেঘ, ফয়সাল, শরীফ, তোমরা এখানে আসলে কিভাবে? এই জায়গার খবর কেউ তো জানে না। কেউ না জানলেও আমরা ঠিকই জানি, তাই বলতেছি এখন বেশি কথা না বলে গাড়িতে উঠান। আপনার বিচার কালকে হবে পুরো দেশের সামনে। প্লিজ মেঘ, এমনটা করো না। আমার একটা মান সম্মান আছে, যদি সবাই সব জেনে যায় তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আপনি বললেও আপনার মৃত্যু হবে, আর না বললেও আপনার মৃত্যু হবে, এটা নিয়ে চিন্তা করবেন না। এই বলে 3D আর্ট থেকে গাড়িটা বের করে সবাই উঠে পড়ল। মেঘ পেছনে বসে আছে ফয়সালের সাথে। এমন সময় ফয়সাল বলে উঠল, আচ্ছা এসআই, আপনার কি নেই এমন যে মেয়েকে পাচার করতে হবে? আর কবে থেকেই বা এই কাজ শুরু করেছেন আপনি? বলেন তো সব ডিটেলসে। এখন বলতে পারবো না কিছু, কালকে না হয় পুরো দেশের সামনে বলবো সব কিছু। আর আমার আসল পরিচয় তোমরা জানলে এইখানে চিৎকার করতে করতে মারা যাবে। তাহলে আপনার আসল পরিচয়টা দিয়ে ফেলেন, আমরা না হয় চিৎকার করতে করতে মারা যাই। কি বলিস ফয়সাল? আপনার আসল পরিচয়টা দেন, আমরাও মারা যাই চিৎকার করতে করতে। আমি হচ্ছে আরএস গ্যাংস্টার লিডার শাওন ওরফে শেরু ভাই। আমাকে সবাই এক নামে চেনে। ও আচ্ছা, তাহলে কর্নেল স্যার আপনার কথাই বলেছিল যে বিশেষ বিশেষ টিম পাঠিয়েও আপনাকে ধরতে পারে নাই। ধরতে পারে নাই। আমাকে জেলে নেওয়ার আগেই আমি ওইখান থেকে চলে যাই। ঢাকা শহরে ঢুকতে দাও একবার, আমার লোকেরা দাঁড়িয়ে আছে। তাই নাকি? তাহলে তো দেখতেই হয় আপনার লোকগুলোকে। চলেন একবার দেখেই আসি। ফয়সাল, গাড়িটা থামা, আমি চালাবো গাড়ি। ফয়সাল গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করালো। মেঘ ড্রাইভ করছে। ঢাকা সিটিতে ঢুকতেই মেঘদের গাড়ির উপর হামলা করতে লাগলো। এটা থেকে মেঘ গাড়ির ফুল স্পিডে চালাতে লাগলো। আমি বলেছি না আমাকে নিয়ে যেতে পারবি না? দেখ, আমার লোকেরা চলে এসেছে, এখন তো আমাকে এখান থেকে নিয়ে যাবেই। আমরা বেঁচে থাকতে তোকে কখনো যেতে দিব না, এটা মনে রাখিস। ফয়সাল, ওর দুই পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে দাও আর চাবিগুলো বাইরে ফেলে দাও, এমন জায়গায় যাতে কেউ খুঁজে না পায়। তাকে নিয়ে যেতে হলে গাড়ি সহ নিয়ে যেতে হবে। মেঘ ফুল স্পিডে ড্রাইভ করে তাদের ক্যাম্পের সামনে চলে আসলো। চারিপাশে এসআই এর লোকেরা ভর্তি। গাড়িটা কোনোভাবে ভেতরে রেখে মেঘ তাদের পিস্তল দিয়ে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবাই পালিয়ে গেল এবং কিছু মানুষ মারা গেল। সবাই রেস্ট করছে। এমন সময় কর্নেল আরিফ এসে বলতে লাগলো, মেঘ, তোমাকে অসংখ্য ধন্যবাদ সেই শেরু খানকে ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা তো শেরু খান না, এটা হচ্ছে এসআই মোস্তাফা। তারে ধরে এনেছো কেন? স্যার, আমরা যাকে এতদিন এসআই মোস্তাফা ভেবে এসেছি, সে এসআই মোস্তাফা না, সে হচ্ছে শেরু ভাই। 1000 মেয়ে পাচার করতে চেয়েছিল, মেয়েগুলোকে এইখানে এনে রাখা হয়েছে। রাখা হয়েছে, তবে আমার জানা মতে শেরু খানের ফেস এমন ছিল না, সে ছিল অন্যরকম। এই বলে কর্নেল তার ফোনটা বের করে শেরু খানের পিক দেখাতে লাগলো। স্যার, দেখবেন কি করে তার আসল রূপ বের করি আমি। এই এসআই তোর মুখের প্লাস্টিক সার্জারি তো উঠে যাইতেছে, কি করবি এখন? কি? এটা হতে পারে না। আমার মুখের প্লাস্টিক সার্জারি কখন উঠতে পারে না। এতদিনের সাধনা আমার কখনো শেষ হতে পারে না।
শেষ হতে পারে না, শেষ হয়ে গেছে। আর কি শেষ হবে? দেখেছেন স্যার, এই এসআই এতদিন পুরো বিশ্বের মানুষকে বোকা বানিয়েছে শেরুখ খানের রূপ পাল্টে দিয়ে। এইসব কথা বলতেছে এমন সময় বিভিন্ন টিভি চ্যানেলের লোক এসে গেটের সামনে ভিড় করছে আর বলছে, কর্নেল আরিফের সাথে কথা বলতে দেন আমাদের। আমরা জানতে চাই এটা শেরু খান কি গত 10 বছর আগে যে পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। দেখুন, আপনারা আজকে কোনো রিপোর্ট পাবেন না, সকাল হতে দেন। পুরো দেশবাসী জানবে কে এই এসআই, এর আসল পরিচয় কী এবং কি কাজ করে। ঠিক আছে, আমরা সকাল 7টায় এখানে উপস্থিত থাকব। সবাই এখন চলে যাইতেছি। ঠিক আছে, যান। স্যার, আপনার এখন বাসায় যাওয়া ঠিক হবে না, আপনি আপনার কেবিনে গিয়ে শুয়ে পড়েন। এই এসআই, আমরা দেখে নিচ্ছি একে। আমি তোমাদের আদেশ করলাম তাকে একদিনের রিমাইন্ডে নিয়ে ওর পেট থেকে সকল খবর বের করো, সে আর কোথায় কোথায় কাজ করে এবং মেয়ে পাচার করে। আপনি যখন অর্ডার দিয়েছেন আমরা কি আর ফেলতে পারি? এই ফয়সাল, লোহা কাটার মেশিনটা নিয়ে আসো, হ্যান্ডকাপ খুলতে হবে। মেশিন আনতে হবে না, আমার কেবিনের ড্রয়ারে দেখো চাবি আছে, নিয়ে আসো। হ্যান্ডক্লাব সব সময় 2টা করে চাবি বানিয়ে রেখেছি আমি। ভালো করেছেন স্যার। মেঘ হ্যান্ডকাফ খুলে এসআইকে একটা রুমে নিয়ে উদুম পিটানি পিটাচ্ছে। মেঘের পিটানো শেষ হতেই এসআই বলতে লাগলো, মেঘ, আমি সব কিছু বলতেছি, আর মারিস না আমাকে। আমি ওই শেরু খান, আমিও একটা জায়গায় কাজ করতাম, আর কোনো জায়গায় কাজ করি না। 10 বছর আগে আমি সাদিকুল সাহেবের মাধ্যমে পালিয়ে গিয়েছিলাম এবং তাকে খুন করেছি। এটা আমি ছাড়া অন্য কেউ জানে না। মারের উপর কোনো ওষুধ নাই, আজকে বুঝলাম এটা। যাক, সকল কথা তো আমি রেকর্ড করে ফেললাম, বাকিটা না হয় সকালে টিভি চ্যানেলের লোকেদের কাছে বলিস, তোর আসল পরিচয়টা না হয় সবাই জানুক। এই বলে মেঘ চলে গেল বাইরে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় ফজরের আজান দিতে লাগলো। মেঘ উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে আসতেই দেখতে পেল সকল টিভি চ্যানেলের লোকেরা চলে এসেছে। মেঘকে দেখে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি তো শেরু খানকে ধরেছেন, তা আপনি তাকে কোথায় থেকে ধরেছেন এটা যদি বলতেন খুব ভালো হতো, আমরা সারা দেশকে জানিয়ে দিতে পারতাম। তাকে আমরা শহরের বাইরে যে একটা বড় জঙ্গল আছে ওই জঙ্গল থেকে ধরেছি। গত 2 দিন আগে 1000 মেয়ে পাচার করতে চেয়েছিল, আমরা থাকায় ওইখানে তাদের লোকেরা এই কাজটা করতে পারে নাই। আর বিশেষ কথা হচ্ছে শেরু খানের ছোট ভাই শাহজাহান মারা গিয়েছে ওইখানে। স্যার, আরও কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। ওইখানে কতজন লোক ছিল এবং আপনাদেরকে কয়দিনে মিশন শেষ করার জন্য বলেছে? ওইখানে আমার জানা মতে 200-র উপরে লোক ছিল। আমরা তাদের প্রত্যেককে মেরে ফেলেছি এবং ওইখানেই কবর দিয়ে এসেছি। আপনারা বাকিটা আমার দলের কাছ থেকে জেনে নিন, আমি তাদের পাঠিয়ে দিতেছি। এই বলে মেঘ ভেতরে চলে গেল। তার পুরো টিমকে পাঠিয়ে দিল তাদের কাছে। সকাল 11টা। প্রধানমন্ত্রী কর্নেল আরিফ এবং মেঘের টিম বসে আছে একটা কেবিনে। এমন সময় প্রধানমন্ত্রী বলে উঠল, আরিফ সাহেব, আপনার কথা তো সব শুনলাম, আপনিও চাকরি থেকে অবসরপ্রাপ্ত হবেন। এখন আপনি বলেন, এই 10 জনের মধ্যে আমি কাকে কর্নেল হিসেবে ঘোষণা করব? স্যার, আমি কিছুই বলতে পারবো না, কারণ এইটা ওই 10 জনকে জিজ্ঞেস করেন তারা কাকে কর্নেল হিসেবে রাখবে আর কাকে রাখবে না। আচ্ছা, তোমরা বলো কাকে আমি কর্নেল হিসেবে ঘোষণা করব। যে কোনো একজনের নাম বলো সবাই মিলে, যে বেশি বুদ্ধিমান এবং মিশন কিভাবে কমপ্লিট করতে পারে দ্রুত। স্যার, আপনি মেঘকে কর্নেল হিসাবে ঘোষণা করেন, কারণ আমাদের পুরো টিমের লিডার হচ্ছে মেঘ। যে মিশনটা আমরা 10 দিনও শেষ করার কথা ছিল, ওই মিশনটা আমরা প্রায় 2 দিনের মধ্যে শেষ করেছি এবং মেঘের প্ল্যান মোতাবেক আমরা কাজ করেছি। সবাই কি বলো, মেঘকে কর্নেল বানাবে নাকি তোমরা কেউ হতে চাও? না, মেঘকে কর্নেল হিসেবে ঘোষণা করুক, আমরা তাতেই খুশি হব, কারণ মেঘ সবসময় বিপদে পাশে থাকে এবং ওর মাথায় অনেক বুদ্ধি আছে। শেরু খানকে আমরা ধরতেই পারতাম না যদি মেঘ না থাকতো। ঠিক আছে, আমি তাহলে কর্নেল হিসেবে মেঘকেই সিলেক্ট করলাম। মেঘ, 2 মাস পর তোমাকে কর্নেলের চেয়ারে বসিয়ে দেবে আরিফ। এর মধ্যে সকল কিছু বুঝে নিও তুমি। আজকে তাহলে আমি যাচ্ছি, আর তোমাদের উপহারটা পাঠিয়ে দেব কালকে। ধন্যবাদ স্যার। প্রধানমন্ত্রী চলে যেতেই মেঘ উঠে কর্নেল আরিফের পা ধরে সালাম করতে লাগলো।
এটা দেখে কর্নেল আরিফ বলছে, আরে মেঘ, এটা কি করতেছো তুমি? সালাম করতে হবে না, আমি সব সময় যোগ্যটাই সিলেক্ট করি। ঠিক তোমাকেও সিলেক্ট করেছি। সবাই শুনে রেখো, মেঘকে 2 মাস পর চেয়ারে বসিয়ে দিয়ে আমার মেয়ের বিয়েটা মেঘের সাথে দিয়ে দেব। মেঘ খুশি হয়েছে তো? স্যার, খাদিজা কি আমাকে পছন্দ করবে নাকি? পছন্দ করবে মানে? এক প্রকার আমাকে প্যারা দিতেছে তোমার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য। যেই মেয়ে বলেছিল কোনোদিন বিয়ে করবে না, সেই মেয়ে আমাকে প্যারা দিতেছে এখন বিয়ে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই হবে। আমি না হয় তাকে 2 মাস পর বিয়ে করব। আর স্যার, আমি একটু বাড়িতে যেতে চাই, যদি অনুমতি দেন। ঠিক আছে যাও, তবে আমার সকল গাড়ি নিয়ে যাবে তুমি, এবং কালকে সরকার থেকে সবাইকে গাড়ি উপহার দিবে। সেই গাড়িটা নিয়ে যাবে তোমাদের বাড়িতে। তোমার মা বাবা অপমান করেছিল না, তাদের দেখিয়ে দিবে কালকে গিয়ে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা সবাই ঘুমাই একটু। 2 দিন ধরে চোখে ঘুম নেই, অনেক ঘুম পাচ্ছে। আপনার সাথে বিকেলে কথা বলবো। ঠিক আছে যাও তাহলে তোমরা। মেঘ তার কেবিনে এসে ঘুমিয়ে গেল। বিকেল 5টা, এমন সময় বাইরে চেঁচামেচির শব্দে সবার ঘুম ভেঙে গেল। মেঘ লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। সামনের দিকে তাকিয়ে তো অবাক, কারণ সামনে থাকা 15 তলা বিল্ডিংটা ধসে পড়ে গেছে। চারিদিকে হাহাকার কান্না। মেঘ, এইসব কিভাবে হলো? তোমরা দেখো নাই? না স্যার, মানুষের চেঁচামেচির শব্দে আমাদের ঘুম ভাঙলো। উঠে এসে দেখি এই অবস্থা। এখন এইখানে দাঁড়িয়ে থাকলে চলবে না স্যার, আমাদের লোকগুলোকে বাঁচাতে হবে। এই বলে মেঘ সবাইকে নিয়ে নেমে পড়ল লোকগুলোকে বাঁচাতে। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখনও কাজ করতেছে মেঘ। মিস্টার মেঘ, আমরা জানতে চাইছি এটা কিভাবে হলো, আর আপনারা কোথায় ছিলেন এইটা হওয়ার সময়? আচ্ছা, আপনাদের সাংবাদিকদের আর কোনো কাজ নেই বলুন? দেখতেছেন চারদিকে মানুষ ছোটাছুটি করছে মানুষকে বাঁচানোর জন্য, আর আপনি এই দিক দিয়ে কিনা রিপোর্ট নিচ্ছেন। ওয়েট করেন, আপনার সাংবাদিকগিরি আমি বের করছি। এই কাজটা শেষ করে নিই। মেঘের এমন খিটখিটে মেজাজ দেখে সাংবাদিক কিছুটা ভয় পেয়ে চলে গেল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। সবাই বসে আছে মিটিং রুমে। এমন সময় ল্যাব থেকে রিপোর্ট নিয়ে আসলো একটা লোক। মেঘের হাতে দিতেই মেঘ বলতে লাগলো, স্যার, এইখানে কারো কিছু অপরাধ নেই। যা অপরাধ হচ্ছে সব ওই মালিকের। সে অল্প অল্প রড দিয়ে বাড়িটা তৈরি করেছে। তাকে আমরা ধরে এনেছি আরও আগেই। তাকে বলে এইখান নিয়ে আসো, একটু শিক্ষা দিয়ে দিই। কুত্তার বাচ্চার জন্য 500 জন মানুষ মারা গেছে, তার কাছ থেকেই মানুষগুলোর ক্ষতিপূরণ নেব। বিল্ডিংয়ের মালিককে সবার সামনে আনতেই প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে লোকটার বুক বরাবর দিল সজোরে লাথি। যে লোকটাকে মারতে যাবে এমন সময় মেঘ প্রধানমন্ত্রীকে আটকিয়ে বলতে লাগলো, স্যার, ওনাকে আমরা দেখে নেব, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি এখন চুপচাপ চেয়ারে বসান। আর যারা হাসপাতালে আছে তাদের কি ব্যবস্থা করব আমরা সেটা নিয়ে ভাবতে হবে। তাদের বিনা পয়সায় চিকিৎসা করাতে হবে। আরিফ, তোমার হাসপাতালে সবাইকে ভর্তি করিয়েছো, আশা করি সবগুলো লোক বেঁচে ফিরবে। ইনশাআল্লাহ স্যার, আমার মেয়ে সবাইকে ফিরিয়ে আনবে, আপনি কোনো চিন্তা করবেন না। মেঘ, এইখানে তো আর কোনো কাজ নেই, তুমি তো বাড়িতে যেতে চাইছিলে, আজকে চলে যাও। না স্যার, এতগুলো লোককে আমি রেখে চলে যাব, এটা কি করে হয়? সবাইকে সুস্থ করে এরপর আমি যাব এইখান থেকে। ঠিক আছে, তাহলে এখন তুমি হাসপাতালে যাও, কিছু লাগলে ফোন দিবে আমাকেই। মেঘ কিছু না বলে চলে গেল হাসপাতালে। গিয়ে দেখে খাদিজা সবার ট্রিটমেন্ট করছে। মেঘ, তুমি এসেছো? এই নাও, এই ওষুধগুলো এখনই এনে দাও নিচ থেকে। সাইফুল এবং শরীফকে অন্য কাজে পাঠিয়েছি। ও আচ্ছা, আমি এখনই যাইতেছি, তুমি তাদের দেখতে থাকো। এই বলে মেঘ তাড়াতাড়ি নিচে চলে গেল। ওষুধগুলো নিয়ে সোজা চলে আসলো উপরে। এই নাও ওষুধ, আরও কিছু লাগবে নাকি? লাগলে বলো, আমি এখনই এনে দিতেছি। এখন আর কিছু প্রয়োজন নেই, তুমি ঘুরে ঘুরে সকল পেশেন্টগুলোকে দেখে আসো, আমি এই দিকটা দেখছি। আচ্ছা, আমি এখনই যাইতেছি। এই বলে মেঘ ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2টি মাস। সকলকে রিলিজ দিয়ে দিয়েছে। খাদিজা আর মেঘ বসে আছে কেবিনে। এমন সময় প্রধানমন্ত্রী আর কর্নেল আরিফ কেবিনে ঢুকে বলতে লাগলো, মেঘ এবং খাদিজা, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই হাসপাতালে যতগুলো মানুষ এসেছে সবাইকে সুস্থ করে বাসায় ফিরিয়ে দিয়েছো তোমরা। কি বলে যে ধন্যবাদ দেব বলে বোঝাতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না,
আল্লাহ চাইছে তাই সকলে সুস্থ হয়ে বাসায় গিয়েছে। কর্নেল স্যার, আমি আজকে বাড়িতে যেতে চাই, আমাকে অনুমতি দেন। আজকে যেতে পারবে না তুমি, কালকে তোমাকে পুরো দেশের সামনে কর্নেল হিসেবে ঘোষণা করা হবে, তাই বলতেছি কালকে রাতে যেও। আপনারা যখন বলতে চান তাহলে আর 2টা দিন থেকে যাই। খাদিজা, তোমার কি এইখানে আরও কোনো কাজ আছে এখন? না থাকলে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। না, তেমন কাজ নেই, বাকি কাজগুলো ওরা নিজেরাই সামনে নিতে পারবে। চলো, আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, অনেক সুন্দর জায়গা। এটা বলতে গেলে দেখলেই তোমার মন জুড়িয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে। খাদিজা মেঘকে নিয়ে নদীর পাড়ে চলে গেল। জায়গাটা দেখতে অনেক সুন্দর। মেঘ খাদিজার কোলে মাথা রেখে শুয়ে আছে আর বলছে, আমার কি দেখে ভালো লেগেছে তোমার? আমার বলতে গেলে তো কোনো কিছুই ছিল না, সব কিছু তোমার ওসিলাই হয়েছে। এসব বলো না তো, তোমার ভাগ্যে এটা লেখা ছিল তাই এটাই হয়েছে। কালকে তো সবার সামনে তোমাকে কর্নেল হিসেবে ঘোষণা করবে, তা কবে আমাকে বিয়ে করবে সেটা তো বললে না। তুমি যেই দিন বলবে ওই দিনেই তোমাকে বিয়ে করব। তবে হ্যাঁ, কালকে রাতে আমি গ্রামে যাব, ওইখান থেকে এসে এরপর তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে তাই হবে। দুজনে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে চলে গেল বাসায়। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। মেঘ রেডি হয়ে চলে গেল তাদের ক্যাম্পে। গিয়ে দেখে তাকে বরণ করার জন্য সকল মানুষ দাঁড়িয়ে আছে। মেঘ যেতেই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। মেঘের হাতে মাইকটা ধরিয়ে দিয়ে কিছু বলতে লাগলো প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাকে কর্নেল হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। আমি কিভাবে এই ঢাকা শহরে আসলাম, কিভাবে কর্নেল হলাম, আজকে ছোট্ট করে একটা গল্প শোনাবো। এটা বলে মেঘ তার গ্রাম থেকে শহরে আসা সকল কিছু বলতে লাগলো। মেঘের কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। বক্তব্য শেষ হতেই প্রধানমন্ত্রী মেঘকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইচ্ছে থাকলে সব কিছু হয় মেঘ, আমি দয়া করি তুমি আরও অনেক বড় হও, মানুষের পাশে সব সময় থাকো। সকল কার্যক্রম শেষ করে মেঘ গাড়িটা নিয়ে রওনা দিল তার গ্রামের উদ্দেশ্যে। 5 ঘন্টা পর গ্রামের বাড়িতে চলে আসলো। বাড়িটা সেই আগের মতোই আছে। 5 বছর আগে যেমন দেখে গিয়েছিল ঠিক সেই রকমই। মেঘ গাড়ি থেকে নেমে কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু আব্বু তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো ভাইয়া এসেছে। রাইসার মুখে এমন কথা শুনে মেঘের মা বাবা দৌড়ে বাইরে এসে তাকে মেঘ দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথাই বলছে না, কারণ কি বলবে কিছুই যে বলার নেই তাদের। বাবারে, আমার মাফ করে দে, আমি অনেক বড় অন্যায় করেছি তোর সাথে, তোর 2টা পায়ে পড়তেছি, মাফ করে দে। আরে আব্বু, মাপ চাইতেছো কেন? আমার কিছুই হয় নাই, ভেতরে চলো। রাইসা, ড্রাইভারকে বল যে গাড়ির ভিতর থেকে সব কিছু এনে দিয়ে যাইতে। ঠিক আছে ভাইয়া। বিকালে মেঘ সবার সাথে বসে আছে। এমন সময় মেঘের মা বলতে লাগলো, মেঘ, তোর নাকি মেয়ে পছন্দ আছে, রাইসা বলল। আম্মুর জন্যই তো তোমাদের নিতে এসেছি। রাতে ঢাকায় যাব, পরের দিন আমাদের বিয়ে হবে। কি বলিস? আমরা তো কিছুই কিনলাম না, বৌমাকে কি দিব তাহলে? কিছুই দিতে হবে না, তার কোনো দিক দিয়ে কিছু কমতি নেই, সে চাইলেই সব কিছু কিনতে পারে। তাই বলে কিছু দিব না, এটা কি করে হয়? যখন দেওয়ার তখন দিও। এখন সবাই রেডি হয়ে নাও, আমরা চলে যাব আজকেই। ঠিক আছে, আমরা রেডি হয়ে যাইতেছি এক্ষুনি। সবাই রেডি হয়ে গাড়িতে বসে আছে। মেঘ এসে ড্রাইভারের পাশের সিটে বসে পড়তেই ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। প্রায় 4 ঘন্টা পর কর্নেলের বাড়ির সামনে এসে গাড়িটা থামতেই দারোয়ান গেট খুলে দিল। বাড়ির ভেতরে ঢুকে তো অবাক, কারণ অনেক সুন্দর করে বাড়িটা সাজিয়ে ফেলেছে। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। মেঘের আম্মু আব্বুকে দেখে সালাম করতে লাগলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আর বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। সবাই ভেতরে চলে গেল। এদিকে মেঘ তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় খাদিজা রুমে প্রবেশ করতেই দরজাটা বন্ধ করে দিল। মেঘ মুস্কি হাসি দিতেই খাদিজা আবার দরজাটা খুলে মেঘের কাছে এসে বলতে লাগলো, সকাল হলেই তো আমাদের বিয়ে, তুমি যদি এমন ভয় দেখাও আমি কিন্তু বিয়ে করব না।
আরে পাগলি, আমি কই ভয় দেখাইছি? আমি তো মুচকি হাসি দিয়েছি মাত্র, আর কিছু না। এটা বলে মেঘ খাদিজাকে জড়িয়ে ধরল। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত। এদিকে মেঘ রেডি হয়ে বসে আছে, অন্যদিকে খাদিজাকে এখনো রেডি করাচ্ছে। ভাইয়া, ভাবি কি ডাক্তার? তোর ভাবি ডাক্তার? কেন, কি হয়েছে? কিছু না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। ভাবি কিন্তু অনেক সুন্দর। তোরেই তো ভাবি, হিংসে করিস কেন? এই বলে দুই ভাই বোন কথা বলছে। আসলে বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, পরিচিত কয়েকজনকে দাওয়াত দিয়েছে, আর কাউকে দেয়নি। বিকালে কাজে এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। মেঘ, বিয়ে তো হয়ে গেছে, এখন বাসর ঘরে যা। আর কত রাত করবি? সেই বিকালে আমরা ছাদে এসে আড্ডা দিতেছি, নিচে তো একবার যাওয়া হয় নাই। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ কয়টা বাজে। মেঘ ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল 12:25 বাজে। যেই সিঁড়ি দিয়ে নিচে যেতে যাবে, এমন সময় খাদিজা বলতে লাগলো, নিচে গিয়ে কি করবেন? ছাদে দিন কাটিয়ে দেন, তাহলেই তো হবে। এই বলে মেঘের কলারটা ধরে টেনে টেনে বাসর ঘরে নিয়ে গেল। মেঘকে বিছানায় ফেলে দিয়ে খাদিজা দরজাটা লাগিয়ে বলতে লাগলো, এখন বল কি করবি? এটা তোর পিঠে ভাঙবো নাকি আদর করবি? আরে কুল কুল, এত গরম হলে চলবে নাকি? আমার ডাক্তার বউ, আদর তো করবই তোমাকে, একটু অপেক্ষা করো। এই বলে মেঘ খাদিজাকে কোলে তুলে নিয়ে খাদিজার ঠোঁটজোড়া মেঘের দখলে করে নিল। আস্তে আস্তে খাদিজার শাড়িটা খুলছে, আর ঠোঁটে মুখে গালে পেটে সব জায়গায় কিস করছে। এমন সময় মেঘ বলে উঠল, কি ব্যাপার, আরও শুনতে চান নাকি? আর শুনতে হবে না, এখন আপনারা সবাই চোখ বন্ধ করে রাখেন। আমাদের বাসরটা শেষ হলে আবারও আপনাদেরকে ফোন দিব। আজকের গল্পটা এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।